ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আছি তোমাদের সাথে তাজমিন নাহার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ, ঢাকা। ছেলেরা, যেটা বলছিলাম, আজকে আমরা কোষ রসায়নের 7 নম্বর লেকচার আলোচনা করব। এখানে আমরা এনজাইমের প্রকারভেদ এবং এনজাইমের ব্যবহার সম্পর্কে জানব। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এর আগের ক্লাসে আমরা এনজাইম সম্পর্কে জেনেছি, এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইমের কিভাবে নামকরণ করা হয়, এনজাইমের কিভাবে কাজ করে, এনজাইম কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা জেনেছি। আজকে আমরা এনজাইমের প্রকারভেদ, এনজাইমের ব্যবহার এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই সাথে একটু তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব। আমি দেখতে চাই তোমরা কেমন পড়াশোনা করেছো। তোমরা জানো যে এই কোষ রসায়ন আজকের ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। সামনের ক্লাসে আমরা প্রথম অধ্যায় শুরু করব। প্রথম অধ্যায় নিউক্লিয়াসের পরে বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা সামনের ক্লাস থেকে শুরু করব আলোচনা। এই হচ্ছে ব্যাপার। তোমরা যারা আসছো তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, তোমাদের রোল নাম্বার এবং নাম লিখে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ছেলেরা, তাহলে যেটা বলছিলাম, আমরা প্রথমে এনজাইমের শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো। বিভিন্নভাবে এনজাইমের শ্রেণীবিন্যাস করা যায়। আমরা প্রথমে যে শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে, মানে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় এনজাইম অংশগ্রহণ করবে সেই রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে এনজাইম সমূহ বিভিন্ন প্রকার হয়ে থাকে, সেটা সম্পর্কে আমরা এখন জানবো। যেটা তোমাদের বলছিলাম যে এই টপিকটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে আমার ধারণা হচ্ছে কঠিন লাগবে না। আর এনজাইমের শ্রেণীবিন্যাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো এবং আমার সাথে সাথে আমি যখন কথাগুলো রিপিট করব, মানে দ্বিতীয়বার বলবো বা এর পরের বার বলবো, আমার সাথে সাথে তোমরা মনে মনে বলবা। তাহলে দেখা যাচ্ছে যে ক্লাসের মধ্যেই তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে। এনজাইমের শ্রেণীবিভাগ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা বলছিলাম, আমরা কিসের উপর ভিত্তি করে এনজাইমের শ্রেণীবিভাগ জানবো? রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে, মানে রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে এনজাইম কি কি প্রকারের হয় সেটা আমরা জানবো। প্রথমেই আমরা দেখবো হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেস এনজাইম। এই ধরনের এনজাইম কি করে দেখো, সাবস্ট্রেট অণুর একটা বন্ধনীতে পানির আয়নকে সংযুক্ত করে, ফলে সাবস্ট্রেট অণুর আদ্র বিশ্লেষণ ঘটে। ছেলেরা, আমরা কিন্তু সবাই জানি সুক্রেস এনজাইমের কার্যকারিতায় বা সহযোগিতায় আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। ছেলেরা, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে সুক্রোজের আণবিক সংকেত এবং এটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত। তোমাদের বইয়েতে বাংলা লেখা আছে, তোমরা কেউ বাংলা লিখলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে দেখো এই যে সুক্রেস এনজাইম, সুক্রেস এক ধরনের হাইড্রোলেস এনজাইম। কেন? কারণ এই সুক্রেস এনজাইম সুক্রোজের সাথে একটা পানির আয়নকে সংযুক্ত করে, পানির আয়নকে সংযুক্ত করে সুক্রোজকে আদ্র বিশ্লেষণে সহযোগিতা করে, মানে সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করতে সহযোগিতা করে। তাহলে আমি আরেকবার বলছি, হাইড্রোলেস এনজাইম কি বলতো? এই এনজাইমটা কি করবে? সাবস্ট্রেট অণুর সাথে পানির আয়নকে সংযুক্ত করবে। সহজ কথা যেটা, সাবস্ট্রেট অণুর সাথে, এই যে সাবস্ট্রেটের সাথে পানির আয়নকে সংযুক্ত করবে, ফলে সাবস্ট্রেটের আদ্র বিশ্লেষণ ঘটে। উদাহরণ হিসেবে আমরা বলছি যে সুক্রেস এনজাইমের সহযোগিতায় দেখো এই পানির সাথে সংযুক্ত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, মানে সুক্রোজের আদ্র বিশ্লেষণ হলো। ঠিক আছে, এই হচ্ছে হাইড্রোলেস এনজাইম। এখন আমি অক্সিডো রিডাকটেস এনজাইম নিয়ে কথা বলবো। 2 নাম্বার যে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেস। দেখো এই ধরনের এনজাইম কি করবে? কোনো পদার্থের সাথে অক্সিজেন, হাইড্রোজেন বা ইলেকট্রনকে যোগ করবে, অথবা কোনো পদার্থ হতে অক্সিজেন অথবা হাইড্রোজেন বা ইলেকট্রনকে বিযুক্ত করবে বা বিতাড়িত করবে। এই এনজাইমটাকে বলা হবে অক্সিডো রিডাকটেস এনজাইম। তার মানে হচ্ছে এই অক্সিডো রিডাকটেস এনজাইমগুলো অক্সিডেশন রিডাকশন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে বা জারণ বিজারণ বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে।
ছেলেরা আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া বলতে কি বোঝো তোমরা এটা জানো, কেমিস্ট্রিতে পড়েছো। তারপর আমি একটু বলছি, তোমরা জানো অক্সিজেন সংযোগ বা হাইড্রোজেন বিয়োজন বা ইলেকট্রন অপসারণকে বলা হয় অক্সিডেশন বিক্রিয়া বা অক্সিডেশন। আর হচ্ছে হাইড্রোজেন সংযোগ বা অক্সিজেন বিয়োজন বা ইলেকট্রন যোগ হলে সেটা হয় রিডাকশন বা বিজারণ। তার মানে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনকে নিয়ন্ত্রণ করে অক্সিডো রিডাকটেস এনজাইম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 3-ফসফোগ্লিসারালডিহাইডের সাথে ফসফেট যুক্ত হয়ে ডিহাইড্রোজিনেস এনজাইমের সহযোগিতায় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। ছেলেরা একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া, তাই এরকম চিহ্ন দেওয়া হয়েছে। এই বিক্রিয়াটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। যখন পরীক্ষায় এনজাইমের শ্রেণীবিন্যাস আসবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে কোনটা একমুখী বিক্রিয়া কোনটা উভয়মুখী বিক্রিয়া, এবং সেই অনুযায়ী খাতায় লিখতে হবে, ঠিক আছে? আরেকটা কথা শুরুতে বলি, এই রিঅ্যাকশনগুলো কঠিন মনে হতে পারে, কিন্তু একটু কষ্ট করে রিঅ্যাকশনগুলো মুখস্থ করবা। এখানে যে রিঅ্যাকশনগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম রিঅ্যাকশন আমরা নবম অধ্যায়ে পাবো। আমরা যখন সালোক সংশ্লেষণ অথবা শ্বসন পড়ব তখন এই রিঅ্যাকশনগুলো আমরা পাবো, ঠিক আছে? তাহলে আমি অক্সিডো রিডাকটেস এনজাইমের যে উদাহরণটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ডিহাইড্রোজেনাস এনজাইম দেখছো, এই ডিহাইড্রোজেনাস এনজাইম হচ্ছে একটা অক্সিডো রিডাকটেস এনজাইম। এই এনজাইমটা কি করে, এই 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে একটা হাইড্রোজেনকে বের করে দেয়, বের করে দিয়ে এই ফসফেটের সাথে এই 3-ফসফোগ্লিসারালডিহাইডকে যুক্ত করার পর 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। বিসফসফো মানে হচ্ছে দুইটা ফসফেট আছে এখানে, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। আর 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে যে হাইড্রোজেনটা বের হয়ে গিয়েছিল সেই হাইড্রোজেনটা কিসের সাথে যুক্ত হবে বলতো? এই যে NAD, নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড, এটা কি বলতো? একটা কোএনজাইম। এই NAD এর সাথে যুক্ত হয়ে NADH2 বা NADH+H+, এটাকে আমরা এভাবেও বলতে পারি, NADH2 বলতে পারি, NADH2 তৈরি করে। তার মানে এখানে কি হচ্ছে খেয়াল করে দেখো, এই NAD বিজারিত হচ্ছে কেন? কারণ NAD এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, NAD বিজারিত হয়ে NADH2 তে পরিণত হচ্ছে, আর 3-ফসফোগ্লিসারালডিহাইড জারিত হচ্ছে কেন? কারণ 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, যার কারণে 3-ফসফোগ্লিসারালডিহাইড জারিত হয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে, আর NAD বিজারিত হয়ে NADH2 তৈরি করছে। এই হচ্ছে অক্সিডো রিডাকটেস এনজাইম। আমি আরেকবার বলছি, ক্লাসিফিকেশনের মধ্যে এই অক্সিডো রিডাকটেস এনজাইমটাই একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে। আমি আরেকবার বলছি, আমরা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন সম্পর্কে কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে এই অক্সিডো রিডাকটেস এনজাইম, এই এনজাইমটা কি করবে? কোনো পদার্থের সাথে অক্সিজেন হাইড্রোজেন বা ইলেকট্রন যুক্ত করবে, অথবা কোনো পদার্থ থেকে বা সাবস্ট্রেট থেকে অক্সিজেন হাইড্রোজেন বা ইলেকট্রন বিতাড়িত করবে। এটাই হচ্ছে অক্সিডো রিডাকটেস এনজাইমের কাজ। মানে এই এনজাইমটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটাকে নিয়ন্ত্রণ করবে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি 3-ফসফোগ্লিসারালডিহাইড এক ফসফেটের সাথে যুক্ত হয়ে ডিহাইড্রোজেনাস এনজাইমের সহযোগিতায় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। এখানে আসলে ব্যাপারটা কি ঘটছে খেয়াল করে দেখো, 3-ফসফোগ্লিসারালডিহাইড জারিত হচ্ছে কেন? কারণ এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, বের হয়ে গিয়ে ফসফেটের সাথে যুক্ত হয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর এই 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে হাইড্রোজেনটা যে বের হয়ে যাচ্ছে সেই হাইড্রোজেন কার সাথে যুক্ত হবে? NAD এর সাথে যুক্ত হবে। এই NAD এর সাথে যুক্ত হয়ে NADH2 তৈরি করবে, মানে NAD বিজারিত হয়ে NADH2 তৈরি করবে। এই হচ্ছে অক্সিডো রিডাকটেস এনজাইম। তোমাদের এত জটিলতায় যাওয়ার প্রয়োজন নাই, তোমরা শুধু মনে রাখবা এই অক্সিডো রিডাকটেস এনজাইম অক্সিডো রিডাকশন রিঅ্যাকশনকে নিয়ন্ত্রণ করে। 3-ফসফোগ্লিসারালডিহাইড ফসফেটের সাথে যুক্ত হয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, এবং এই রিঅ্যাকশনে সহযোগিতা করে ডিহাইড্রোজেনাস এনজাইম, এবং ডিহাইড্রোজেনাস এনজাইম হচ্ছে একটা অক্সিডো রিডাকটেস এনজাইম, ঠিক আছে? এখানে আমি একটা কথা বলি, তোমাদের বইয়েতে এই ডিহাইড্রোজেনাস এনজাইমের আগে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনাস এনজাইম আছে। এটা নামকরণ কি ওই সাবস্ট্রেট রিঅ্যাকশন নাম অনুসারে, ফসফোগ্লিসারালডিহাইড থেকে এসেছে ফসফোগ্লিসারালডিহাইড, আর ডিহাইড্রোজেনাস হচ্ছে বিক্রিয়ার ধরন থেকে ডিহাইড্রোজেনাস
এসেছে। ঠিক আছে, তোমরা যদি কেউ চাও ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস লিখবা, সেটাও লিখতে পারো, অথবা শুধু ডিহাইড্রোজেনেস লিখতে চাও সেটাও লিখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি তোমাদের পিডিএফ যেখানে দিয়েছিলাম সেখানে আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে সাকসেনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি, এটাও একটা অক্সিডো রিডাক্টেস এনজাইম এবং সেখানেও ডিহাইড্রোজেনেস এনজাইম সহযোগিতা করে, তোমরা সেই উদাহরণটা দিলেও হবে। ঠিক আছে, এই হচ্ছে অক্সিডো রিডাক্টেস এনজাইম। এই অক্সিডো রিডাক্টেস এনজাইমটা কি করবে? অক্সিডেশন রিডাকশন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। আমরা সবাই বুঝলাম। এখন আসছি আমরা কার্বক্সিলেস এনজাইম। দেখো খুবই সহজ, এই কার্বক্সিলেস এনজাইম, এই এনজাইমটা কি করবে? কোনো পদার্থের সাথে কার্বন ডাই অক্সাইড যোগ করবে অথবা কোনো পদার্থ থেকে কার্বন ডাই অক্সাইড বিতাড়িত করবে। মানে হচ্ছে এই কার্বক্সিলেস এনজাইম সাবস্ট্রেটের সাথে হয় কার্বন ডাই অক্সাইড যোগ করবে অথবা কোনো সাবস্ট্রেট থেকে কার্বন ডাই অক্সাইড বিতাড়িত করবে। যেমন ধরো অক্সালোসাকসেনিক অ্যাসিড, এই অক্সালোসাকসেনিক অ্যাসিড কার্বক্সিলেস এনজাইমের সহযোগিতায় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইড মুক্তভাবে থাকে। সে এখানে কি হচ্ছে দেখো, এই অক্সালোসাকসেনিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। কোন এনজাইমের কার্যকারিতায়? কার্বক্সিলেস এনজাইমের কার্যকারিতায়। আমি আরেকবার বলছি, অক্সালোসাকসেনিক অ্যাসিড থেকে এই কার্বক্সিলেস এনজাইমের সহযোগিতায় একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। বের হয়ে অক্সালোসাকসেনিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। ঠিক আছে, ফসফোরাইলেস এনজাইম, আমরা নাম থেকেই বুঝতে পারছি এই ফসফোরাইলেস এনজাইমটা কি করবে বলতো? এই এনজাইম কোনো পদার্থের সাথে একটা ফসফেট গ্রুপকে যুক্ত করবে অথবা ফসফেট গ্রুপ বিতাড়িত করবে। তার মানে হচ্ছে ফসফোরাইলেস এনজাইম কোনো সাবস্ট্রেটের সাথে বা কোনো পদার্থের সাথে একটা ফসফেট গ্রুপকে যুক্ত করবে অথবা কোনো সাবস্ট্রেট থেকে ফসফেটকে বিতাড়িত করবে। যেমন ধরো ফ্রুক্টোজ 6 ফসফেট, এই ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যুক্ত হয়ে ফ্রুক্টোজ X6 ডাইফসফেট বা বিস ফসফেট তৈরি করে। ডাই মানে হচ্ছে 2, বিস মানে হচ্ছে 2। আগে দেখো এখানে একটা ফসফেট ছিল, এখানে হচ্ছে 2টা ফসফেট হয়ে গেল। ঠিক আছে, আমি আরেকবার বলছি, দেখো কি হচ্ছে, এই যে ফসফোরাইলেস এনজাইম, এই ফসফোরাইলেস এনজাইম কি করবে? ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হতে সহযোগিতা করবে। যুক্ত হয়ে এই ফ্রুক্টোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ X6 বিস ফসফেটে রূপান্তরিত করবে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এটিপি, এখানে এটিপি ভেঙে একটা ইনঅর্গানিক ফসফেট এবং এডিপি তৈরি করবে। ওই ইনঅর্গানিক ফসফেটটাই মূলত ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ফসফোরাইলেস এনজাইম। এখন আমরা আসবো ট্রান্সফারেন্স এনজাইম। ট্রান্সফারেন্স এনজাইম কি করবে? কোনো পদার্থ হতে একটা গ্রুপকে অপসারিত করে অন্য আরেকটা পদার্থের সাথে যুক্ত করবে, মানে ট্রান্সফার করবে। একটা সাবস্ট্রেট থেকে একটা গ্রুপকে অপসারিত করে অন্য আরেকটা সাবস্ট্রেট বা পদার্থের সাথে যুক্ত করবে। এই এনজাইমটাই হচ্ছে ট্রান্সফারেন্স এনজাইম। দেখো এখানে কি হচ্ছে, গ্লুটামিক অ্যাসিড, এই যে গ্লুটামিক অ্যাসিড আছে, এই গ্লুটামিক অ্যাসিড হতে একটা এমিনো গ্রুপকে অপসারিত করবে। এই যে ট্রান্সফারেন্স এনজাইম আছে, খেয়াল করে দেখো ট্রান্সফারেন্স এনজাইম কি করবে? গ্লুটামিক অ্যাসিড থেকে একটা এমিনো গ্রুপকে অপসারিত করবে। অপসারিত করে গ্লুটামিক অ্যাসিডকে আলফা কিটোগ্লুটামিক অ্যাসিডে পরিণত করবে। আর এখান থেকে যে অ্যামিনো গ্রুপটা অপসারিত হলো, সেই অ্যামিনো গ্রুপটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত করবে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, ট্রান্সফারেন্স এনজাইমের কাজ কি? দেখো, এই একটা পদার্থ থেকে বা একটা সাবস্ট্রেট থেকে একটা গ্রুপকে অপসারণ করবে, অপসারণ করে অন্য আরেকটা সাবস্ট্রেটের সাথে বা পদার্থের সাথে যুক্ত করবে। এটাই হচ্ছে ট্রান্সফারেন্স এনজাইম, মানে একটা সাবস্ট্রেট থেকে কোনো একটা গ্রুপকে ট্রান্সফার করবে অন্য আরেকটা সাবজেক্টে। উদাহরণ হিসেবে কি আছে দেখো, এই গ্লুটামিক অ্যাসিড, এই গ্লুটামিক অ্যাসিড থেকে একটা এমিনো গ্রুপ অপসারিত হবে। অপসারিত হয়ে এই গ্লুটামিক অ্যাসিডটা আলফা কিটোগ্লুটামিক অ্যাসিডে পরিণত হবে। আর ওই এখান থেকে যে এমিনো গ্রুপটা অপসারিত হলো সেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হবে। এই হচ্ছে ট্রান্সফারেন্স এনজাইম। ঠিক আছে, এখন আমরা আসবো আইসোমারেস এনজাইম। নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি আইসোমারেস এনজাইম কি করবে? আইসোমার তৈরিতে সহযোগিতা করবে। মানে হচ্ছে যে এনজাইম কোনো সাবস্ট্রেট থেকে তার আইসোমার তৈরি করে তাকে আইসোমারেস এনজাইম বলা হয়। যেমন ধরো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হবে।
আমরা কিন্তু জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার। আইসোমার কি বলতো? এদের গাঠনিক, এদের আণবিক সংকেত একই হবে, কিন্তু গাঠনিক সংকেত বা গাঠনিক স্ট্রাকচারটা ভিন্ন হবে। কেন ভিন্ন হবে বলতো? আমরা জানি গ্লুকোজের মধ্যে গ্লুকোজও 6 কার্বন বিশিষ্ট, ফ্রুক্টোজও 6 কার্বন বিশিষ্ট, তাই না? কিন্তু আমরা জানি যে গ্লুকোজে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে আর ফ্রুক্টোজে একটা কিটোন গ্রুপ থাকে। দুইটার আণবিক সংকেত কিন্তু একই, C6H12O6, কিন্তু দুইটার গাঠনিক স্ট্রাকচার ভিন্ন বা গাঠনিক যে স্ট্রাকচার আছে সেটা ভিন্ন। তাই আমরা কিন্তু এটা আগেই জানি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে পরস্পরের আইসোমার বলা হয়। তার মানে এই আইসোমারেস এনজাইমগুলো কি করবে? আইসোমার তৈরিতে সহযোগিতা করবে। মানে গ্লুকোজ 6 ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেস এনজাইমের সহযোগিতায় ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে। ঠিক আছে ছেলেরা, খেয়াল করে দেখো এই নামটা কিভাবে আসলো। ফসফোগ্লুকো, এই নামটা কোথা থেকে আসলো? এই গ্লুকোজ 6 ফসফেট থেকে। ফসফেট থেকে ফসফো আসছে আর গ্লুকোজ থেকে গ্লুকো আসছে, আর আইসোমারেস হচ্ছে এনজাইমের নাম বা বিক্রিয়ার নাম থেকে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আইসোমারেস এনজাইম। এখন আমি এপিমারেস এনজাইম নিয়ে কথা বলবো। এই যে এনজাইম কোনো শর্করা জাতীয় সাবস্ট্রেট থেকে তার এপিমার তৈরি করে তাকে এপিমারেস এনজাইম বলা হয়। যেমন ধরো জাইলেলোজ 5 ফসফেট এপিমারেস এনজাইমের কার্যকারিতায় রাইবোলোজ 5 ফসফেট তৈরি করে। এই জাইলেলোজ এবং রাইবোলোজ হচ্ছে পরস্পরের এপিমার। এপিমার ব্যাপারটা কি? এপিমার মানে হচ্ছে জাস্ট সাবস্ট্রেটের কনফিগারেশনের পরিবর্তন করা। মানে কার্বনের যে স্ট্রাকচার আছে না, ওই কার্বনের স্ট্রাকচারের জাস্ট একটু কনফিগারেশনের পরিবর্তন করবে, ওই হাইড্রোজেন হাইড্রোক্সিল এগুলো জাস্ট একটু কনফিগারেশনের পরিবর্তন করবে, এটাকেই এপিমার বলা হয়। আমি আরেকবার বলছি, এই জাইলোলোজ এবং রাইবোলোজ হচ্ছে পরস্পরের এপিমার। মানে এদের আণবিক সংকেত মোটামুটি একই রকম, এদের গাঠনিক স্ট্রাকচারও মোটামুটি একই রকম, শুধুমাত্র এদের কনফিগারেশনে মানে এদের গাঠনিক স্ট্রাকচারের কার্বনের কনফিগারেশনে একটু এদিক সেদিক আছে। ঠিক আছে, এইদেরকে পরস্পরের এপিমার বলা হয়। যেমন হচ্ছে এই এপিমারেস এনজাইম জাইলেলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 ফসফেট তৈরি করবে। এরপর আসছে লাইগেস এনজাইম। লাইগেস এনজাইম কি করবে? দুই বা ততোধিক সাবস্ট্রেটকে যুক্ত করবে। তার মানে আমরা বলতে পারি যে এনজাইমের সাহায্যে দুই বা ততোধিক সাবস্ট্রেট যুক্ত হয় বা সাবস্ট্রেটকে যুক্ত করে নতুন যৌগ তৈরি করে, সেই এনজাইমটাকে লাইগেস এনজাইম বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গ্লুটামিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং এটিপি, এই সাবস্ট্রেটগুলো একসাথে যুক্ত হয়ে গ্লুটামিন অ্যাসিড, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি করে গ্লুটামিন সিনথেটেস এনজাইমের কার্যকারিতায়। তার মানে এই গ্লুটামিন সিনথেটেস এনজাইমগুলো কি করছে? এই সাবস্ট্রেটগুলোকে যুক্ত করে দেখো নতুন আরেকটা যৌগ তৈরি করছে বা নতুন প্রোডাক্ট তৈরি করছে। এই লাইগেস এনজাইমের আরেকটা নাম হচ্ছে সিনথেটেস এনজাইম। তোমরা মনে রাখবা লাইগেস এনজাইমের আরেকটা নাম হচ্ছে সিনথেটেস এনজাইম। এরপর যেটা আছে লাইয়েস এনজাইম। লাইয়েস এনজাইম কি? কোনো অণুকে আদ্র বিশ্লেষণ না করে দুই ভাগে বিভক্ত করে ফেলে যে এনজাইমটা, সেটাকে বলা হচ্ছে লাইয়েস এনজাইম। ছেলেরা খেয়াল করে দেখো, আমরা জেনেছি এই যে হাইড্রোলেস এনজাইম, এই হাইড্রোলেস এনজাইমটা কি করে? সাধারণত কোনো সাবস্ট্রেটকে আদ্র বিশ্লেষণ করে এই সাবস্ট্রেটটাকে ভাঙতে সহযোগিতা করে, তাই না? কিন্তু এই লাইয়েস এনজাইমের জায়গায় দেখো কি হবে, এইটা কোনো অণুকে আদ্র বিশ্লেষণ করবে না, মানে কোনো অণুর সাথে পানি যুক্ত না করে সরাসরি কি করবে? সাবস্ট্রেটটাকে দুই ভাগে বিভক্ত করে ফেলবে। যেমন ধরো ফ্রুক্টোজ X6 ডাইফসফেট বা বিসফসফেট অ্যালডোলেস এনজাইমের কার্যকারিতায় গ্লিসারালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট তৈরি করে। এই রিঅ্যাকশনটা কিন্তু আমরা শ্বসনের মধ্যে কিন্তু আমরা পাবো। ঠিক আছে, দেখো কি হচ্ছে তাহলে, এই ফ্রুক্টোজ X6 বিসফসফেট বা ডাইফসফেট অ্যালডোলেস এনজাইমের সহযোগিতায় গ্লিসারালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট তৈরি করছে। মানে হচ্ছে এখানে দেখো ফ্রুক্টোজ X6 বিসফসফেট বা ডাইফসফেটে কিন্তু আদ্র বিশ্লেষণ হচ্ছে না। আদ্র বিশ্লেষণ না হয়ে এই অ্যালডোলেস এনজাইমটা কি করছে? এই সাবস্ট্রেটটাকে ভেঙে দুইটা অংশে পরিণত করছে। এই এনজাইমটাকে বলা হয় লাইয়েস এনজাইম। ঠিক আছে, এই হচ্ছে এনজাইমের শ্রেণীবিভাগ। খুবই ইম্পর্টেন্ট এবং একটু জটিল মনে হতে পারে, কিন্তু তোমরা কিন্তু এগুলো শিখবা। পরীক্ষায় যদি আসে তাহলে সবগুলো দিতে হবে না। পরীক্ষায় যদি ধরো আসে যে এনজাইমের প্রকারভেদ লিখো, রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে এনজাইমের প্রকারভেদ লিখো, তখন তোমরা প্রথম 4-5টা প্রকারভেদ দিয়ে দিবা। ঠিক আছে, 5-6টা প্রকারভেদ দিয়ে দিবা। আর যদি পরীক্ষায় উল্লেখ করে যে অক্সিডো রিডাকটেজ এনজাইম বলতে কি বুঝো লিখো,
কিংবা হাইড্রোলেস এনজাইম বলতে কি বুঝো সেটা লিখো, অথবা পরীক্ষায় আসতে পারে যে এই কোনো সাবস্ট্রেটের সাথে অক্সিজেন হাইড্রোজেন যুক্ত করে যে এনজাইম সেটার নাম কি, তোমরা লিখবা অক্সিডোরিডাক্টাস এনজাইম, এইভাবে পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আমি আরেকবার খুব সংক্ষেপে বলছি, খেয়াল করে দেখো, যে এনজাইম সাবস্ট্রেটের সাথে পানির অণুকে যুক্ত করবে সেই এনজাইমটার নাম হচ্ছে হাইড্রোলেস এনজাইম। সুক্রেস একটা হাইড্রোলেস এনজাইম, কেন? কারণ সুক্রেস সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণে সহযোগিতা করে, মানে সুক্রোসের সাথে পানি যুক্ত করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হতে সহযোগিতা করে, তাই সুক্রোজ হচ্ছে একটা হাইড্রোলেস এনজাইম। এরপর দেখো অক্সিডোরিডাক্টাস এনজাইম, ডিহাইড্রোজিনেস একটা অক্সিডোরিডাক্টাস এনজাইম, কেন? কারণ এটা অক্সিডেশন রিডাকশন বিক্রিয়াকে সহযোগিতা করছে। এই ডিহাইড্রোজিনেস এনজাইমটা কি করছে, 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে একটা হাইড্রোজেন বের করে দিয়ে ফসফেটের সাথে 3 ফসফোগ্লিসারালডিহাইড যুক্ত করে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে, আর হাইড্রোজেন যেটা বের হচ্ছে সেটা NAD-র সাথে যুক্ত হয়ে NADH2 তৈরি করছে। ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে অক্সিডোরিডাক্টাস এনজাইম, মানে এইটা অক্সিডোরিডাকশন রিঅ্যাকশনটাকে সহযোগিতা করছে। কার্বক্সিলেজ এনজাইম কি করছে বলতো, কোন একটা সাবস্ট্রেট থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত করছে অথবা কার্বন ডাই অক্সাইডকে বিতাড়িত করছে। উদাহরণে আমরা কি দেখেছি, এই অক্সালোসাসেনিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে কার্বক্সিলেজ এনজাইমের সহযোগিতায়, বের হয়ে কিসে, এই অক্সালোসাসেনিক অ্যাসিড নিজে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত করছে। ফসফোরাইলেজ এনজাইম কি বলতো, এই ধরনের এনজাইম কি করবে, কোন সাবস্ট্রেটের সাথে ফসফেটকে যুক্ত হতে সহযোগিতা করবে বা ফসফেট বিতাড়িত করতে সহযোগিতা করবে। উদাহরণে আমরা দেখেছি ফসফেট যুক্ত হতে সহযোগিতা করে, যেমন ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,20 ফসফেট বা ডাইফসফেট তৈরি হয় ফসফোরাইলেজ এনজাইমের সহযোগিতায়। ট্রান্সফারেন্স এনজাইম কি বলতো, এই ট্রান্সফারেন্স এনজাইমগুলো কোনো পদার্থ বা কোনো সাবস্ট্রেট থেকে একটা গ্রুপকে অপসারিত করে অন্য আরেকটা পদার্থের সাথে যুক্ত করবে। এখানে আমরা উদাহরণ কি দেখেছি, গ্লুটামিক অ্যাসিড থেকে একটা অ্যামিনো গ্রুপ অপসারিত হয়ে আলফা কিটোগ্লুটামিক অ্যাসিডে পরিণত হয়, আর যে অ্যামিনো অ্যাসিডটা অপসারিত হয় সেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করে, এবং এই টোটাল রিঅ্যাকশনটাতে সহযোগিতা করে ট্রান্সফারেন্স এনজাইম। এরপর আমরা আইসোমারেজ এনজাইম দেখেছি, আইসোমার তৈরিতে সহযোগিতা করবে, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরিতে সহযোগিতা করবে। এপিমারেজ এনজাইম কি, এপিমার তৈরিতে সহযোগিতা করবে, জাইলোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 ফসফেট তৈরিতে সহযোগিতা করবে। আমি এখানে আরেকবার বলছি, এপিমার মানে হচ্ছে এদের আণবিক স্ট্রাকচার, আণবিক সংকেত একই হবে, এদের গাঠনিক স্ট্রাকচারের মধ্যে জাস্ট এদের কার্বনের কনফিগারেশনে অল্প একটু পরিবর্তন হবে, এদেরকে পরস্পরের এপিমার বলা হয়। ঠিক আছে, লাইগেজ এনজাইম কি করবে, একাধিক সাবস্ট্রেটকে যুক্ত করে নতুন আরেকটা যৌগ সংযুক্ত করবে, লাইগেজ এনজাইম। এরপরে লাইয়েস এনজাইম কি করবে, কোনো সাবস্ট্রেটকে আর্দ্র বিশ্লেষণ ছাড়াই 2 ভাগে বিভক্ত করে ফেলবে, এই হচ্ছে লাইয়েস এনজাইম। আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম 6-7টা তোমরা খুব ভালোভাবে শিখবা। ঠিক আছে, এগুলো কিন্তু একসাথেও আসতে পারে, আলাদাভাবেও পরীক্ষায় আসতে পারে, উদাহরণ সহ। যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই উদাহরণ সহ দিতে হবে, এবং মনে রাখতে হবে উদাহরণ যেন ভুল না হয়, প্রথমে সংজ্ঞাটা দিবা এরপর উদাহরণ দিবা। ঠিক আছে, আজকের ক্লাসে এটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক ছিল এটা। এখন আরেকভাবে আমরা প্রকারভেদ করতে পারি, সেটা হচ্ছে গাঠনিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এনজাইম 2 প্রকার, সরল এনজাইম এবং যৌগিক এনজাইম বা সংযুক্ত এনজাইম। এই দুইটার সংজ্ঞা কিন্তু আমরা জানি। সরল এনজাইম কি বলতো, যে এনজাইমে শুধুমাত্র প্রোটিন থাকে তাকে সরল এনজাইম বলা হয়। আর যৌগিক এনজাইম বলতে কি বুঝি আমরা, এই এনজাইমে যৌগিক এনজাইম বা সংযুক্ত এনজাইমে প্রোটিন ছাড়া অন্য আরেকটা নন প্রোটিন অংশ থাকে, সেই এনজাইমটাকে যৌগিক এনজাইম বলা হয়। ঠিক আছে, এটা আমরা আগেও জেনেছি, এটা তেমন ইম্পর্টেন্ট না। প্রথম এই লাইয়েস পর্যন্ত যে শ্রেণী বিন্যাসটা আমরা জেনেছি সেটাই মূলত ইম্পর্টেন্ট। এখন আমরা ছোট্ট করে কিছু জিনিস জানবো, যে এনজাইমের প্রভাবক কি কি, মানে এনজাইম কিসের উপর, কি থাকলে এনজাইম ভালো কাজ করতে পারবে বা কি থাকলে এনজাইম ভালো কাজ করতে পারবে না। খেয়াল করে দেখো, এনজাইমের কার্যকারিতা কয়েকটা প্রভাবকের উপর নির্ভরশীল, যেমন ধরো তাপমাত্রা।
ঠিক আছে, 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে পরম তাপমাত্রা, মানে এই তাপমাত্রায় এনজাইম সবচেয়ে ভালো কাজ করতে পারে। পিএইচ যদি 6 থেকে 9 এর মধ্যে থাকে তাহলে এনজাইম সবচেয়ে ভালো কাজ করতে পারে। প্রতিরোধক এর উপস্থিতিতে এনজাইমের কার্যকারিতা বাধা পায়, মানে বিভিন্ন ইনহিবিটর যেগুলো আছে, আমরা তো এটা আগেই জেনেছি যে ইনহিবিটর থাকলে এনজাইমের কার্যক্ষমতা কমে যায়। সক্রিয়ক যদি থাকে তাহলে এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যায়। পরিমিত পানির উপস্থিতিতে এনজাইমের কার্যক্ষমতা বাড়ে। সাবস্ট্রেটের ঘনত্ব যদি বাড়ে তাহলে এনজাইমের কার্যক্ষমতা বাড়বে। এনজাইমের ঘনত্ব বাড়লে এনজাইমের কার্যক্ষমতা বাড়বে। কিন্তু প্রোডাক্টের ঘনত্ব বাড়লে, মানে প্রোডাক্ট যদি অনেক বেশি উৎপন্ন হয় তাহলে এনজাইমের কার্যক্ষমতা কমে যাবে। মানে সাবস্ট্রেট থেকে যদি অনেক বেশি প্রোডাক্ট তৈরি হয় সেক্ষেত্রে এনজাইমের কার্যক্ষমতা কমে যাবে। এই হচ্ছে এনজাইমের কার্যকারিতার উপর কয়েকটা প্রভাবকের প্রভাব বা কি কি প্রভাবকের উপর এনজাইমের কার্যকারিতা নির্ভরশীল, এটা একটু দেখবা তোমরা। এখানে এনজাইম এবং কোএনজাইম সম্পর্কে একটু আলোচনা করা আছে, এনজাইম এবং কোএনজাইমের তুলনামূলক আলোচনা। যেমন ধরো এনজাইম প্রোটিন ধর্মী, এটা আমরা জানি। কোএনজাইম কিন্তু প্রোটিন ধর্মী না। কোএনজাইম কি বলতো? আমরা জেনেছি যে এনজাইমের যৌগিক এনজাইম বা কনজুগেটেড এনজাইমের নন প্রোটিন অংশটা যদি কোনো জৈব রাসায়নিক যৌগ হয় সেটাকে আমরা কোএনজাইম জানি, তাই না? আমরা কিন্তু আগের ক্লাসে বলেছি। তার মানে কোএনজাইম প্রোটিন ধর্মী হবে না। এনজাইমের কার্যকারিতা, কোএনজাইম ছাড়াও এনজাইম কাজ করতে পারে, কারণ আমরা জানি এনজাইমের একটা অংশ হচ্ছে কোএনজাইম, তাই না? কিন্তু এনজাইম ছাড়া কোএনজাইম কাজ করতে পারবে না। এদের আণবিক ওজন অনেক বেশি, এদের কম, 500 ডাল্টন। তাপের প্রভাব হচ্ছে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এনজাইম নষ্ট হয়ে যায়, ওই তাপমাত্রা কোএনজাইম সাধারণত নষ্ট হয় না। কোনো ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না, অনেক ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে। আর উদাহরণ হচ্ছে প্রোটিয়েজ, লাইপেজ ইত্যাদি এনজাইম। এনজাইমের উদাহরণের কোনো শেষ নাই, কিন্তু কোএনজাইম হচ্ছে এটিপি, এফএডি, এনএডি। গত ক্লাসে আমরা এই বিভিন্ন কোএনজাইমের নাম সম্পর্কে জেনেছি। এই হচ্ছে এনজাইম এবং কোএনজাইমের একটু তুলনামূলক আলোচনা, তোমরা বাসায় দেখবা। এখন ব্যবহারিক জীবনে এনজাইমের প্রভাব, ব্যবহারিক জীবনে এনজাইমের কি প্রভাব আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। ফলের রস তৈরিতে, বিভিন্ন ফলের রস তৈরিতে বিভিন্ন এনজাইম ব্যবহৃত হয়। যেমন ধরো পেকটিন যে এনজাইমটা আছে, এটা ফলের রস তৈরিতে সহযোগিতা করে। রেনিন এনজাইম পনির তৈরিতে সহযোগিতা করে। লাইপেজ, অ্যামাইলেজ এনজাইম কাপড়ের দাগ মোচনে সহযোগিতা করে, মানে কাপড়ের দাগ মোচনে এই লাইপেজ, অ্যামাইলেজ এনজাইম সহযোগিতা করে। চামড়া লোম মুক্তকরণেও এনজাইম সহযোগিতা করে। ক্ষতস্থান নিরাময়ে, হজমে এনজাইম সহযোগিতা করে। পেপসিন, অ্যামাইলেজ এই এনজাইমগুলো হজমে সহযোগিতা করে। বিভিন্ন প্রাণ রাসায়নিক বিক্রিয়া বিশ্লেষণে ইউরিয়েজ, ইউরিকেস এই এনজাইমগুলো লাগে। চোখের ছানি অপারেশনে ট্রিপসিন এনজাইম সহযোগিতা করে। আর হচ্ছে ধমনীর জমাট রক্ত গলানোর জন্য ইউরোবাইলেস এনজাইম সহযোগিতা করে। এই হচ্ছে ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ। এখন আমি এনজাইমের এছাড়াও এনজাইমের কিছু ব্যবহার আছে, সেগুলো সম্পর্কে একটু বলবো। খাদ্য প্রক্রিয়াজাতকরণে অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলোজ এনজাইম ব্যবহৃত হয়। জৈবিক ডিটারজেন্ট হিসেবে অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলোজ, লাইপেজ এনজাইম ব্যবহৃত হয়। মানে এই এনজাইমগুলো জৈবিক ডিটারজেন্ট, বায়ো ডিটারজেন্ট হিসেবে কাজ করে। মানে এই এনজাইমগুলো সহজে কাপড়ের দাগ তুলতে সহযোগিতা করে। মদ শিল্পে, কাগজ শিল্পে, ফলের জুস তৈরিতে, বায়ো ফুয়েল শিল্পে, ফটোগ্রাফি শিল্পে, রাবার শিল্পে বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহৃত হয়। ট্রিপসিন শিশু খাদ্যে ব্যবহৃত হয়। এই জিনিসগুলো দুগ্ধ শিল্পে রেনিন, লাইপেজ ব্যবহৃত হয়। এই ইউরিকেস এই এনজাইমগুলো সাধারণত চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর জিন প্রকৌশলী রেস্ট্রিকশন এনজাইম, লাইগেস এনজাইম এই এনজাইমগুলো জিন প্রকৌশলে ব্যবহৃত হয়। আমরা দেখব যে লাইগেস এনজাইম সাধারণত রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ খণ্ডককে কাটতে এবং লাইগেস এনজাইম পুনরায় ডিএনএ খণ্ডকগুলোকে সংযোগ করতে সহযোগিতা করে। এই হচ্ছে জিন প্রকৌশলে এনজাইম কি কি কাজ করে। তোমাদের ব্যবহারিক জীবনে কিছু এনজাইমের প্রয়োগ, কোন জায়গায় কোন এনজাইমটা প্রয়োগ হয় এটা তোমরা জানবা, এবং এনজাইমের প্রাত্যহিক জীবনে যে এনজাইমের কিছু ব্যবহার আছে এই ব্যবহারগুলো সম্পর্কে তোমরা জানবা। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, এমসিকিউ আসতে পারে। যেমন ধরো রক্তে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড শনাক্তকরণে কোন এনজাইম ব্যবহৃত হয়, তখন তোমরা বলবা যে এই যে ইউরিকেস এই এনজাইমগুলো হচ্ছে রক্তে ইউরিয়া, ইউরিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয়। এরকম কিছু ব্যবহার তোমাদের বইতে ডিটেল দেওয়া আছে, এখানে আমি ডিটেল দেই নাই। ডিটেল ব্যবহারগুলো তোমরা বই থেকে শিখে নিবা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন আমি একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমাদের এখানে, এই নমুনা প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করব। ছেলেরা খেয়াল করে দেখো, এই বি ব্যাপারটা কি?
ছেলেরা একটু রেসপন্স করো, বি এর জায়গায় কি হবে বলো তো? এখানে বোঝানো হচ্ছে যে বি একটা এনজাইমের কার্যকারিতায় ভেঙে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে। এই বি এখানে কি হবে আমাকে একটু রেসপন্স করে জানাও তো। লিপিড। হ্যাঁ, আমরা জানি যে লিপিড এনজাইমের কার্যকারিতায় ভেঙে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। আর এর জায়গায় কি হবে? এনজাইম হবে, এটা তো আমরা জানি। আমি একটু বলছি তোমাদের। কো এ প্রথম দুইটা, এটা হচ্ছে জ্ঞানমূলক, এটা হচ্ছে উদ্দীপনামূলক। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নাম্বার আছে। কো এ মানে হচ্ছে কোএনজাইম এ, তাই না? এটা খুব সহজ। আমি কোএনজাইমের যে পূর্ণরূপ তোমাদেরকে শিখিয়েছিলাম এর আগের স্লাইডে, এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে কয়েকটা সহজ সহজ কোএনজাইমের পূর্ণরূপ আসে। এটা হচ্ছে কো এ, তোমরা লিখে দিবা পূর্ণরূপ হচ্ছে কোএনজাইম এ। এরপর আছে অ্যাপো এনজাইমের গাঠনিক একক কি? ছেলেরা আমাকে বলো তো, অ্যাপো এনজাইম বলতে কি বুঝো? কেউ একজন বলো। চাইলে দেখে বলতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে সুন্দর করে গুছিয়ে বলো কেউ একজন। অ্যাপো এনজাইম বলতে আমরা কি বুঝি? আমরা কেউই পড়াশোনা করি না, এরকম হলে তো হবে না। কনজুগেটেড এনজাইম কি বলো তো? একটু আগে আমি সংজ্ঞাটা বলেছি। ম্যাম, যে এনজাইমে প্রোটিন অংশ ছাড়াও একটা নন প্রোটিন অংশ যুক্ত থাকে। হ্যাঁ, যে এনজাইমে প্রোটিন ছাড়াও নন প্রোটিন অংশ যুক্ত থাকে তাদেরকে কনজুগেটেড এনজাইম বলা হয়। আর অ্যাপো এনজাইম কি বলো তো? কনজুগেটেড এনজাইমের প্রোটিন অংশটাকে অ্যাপো এনজাইম বলা হয়, ঠিক আছে। আমি কিন্তু গত ক্লাসে বলেছি তোমাদের, কনজুগেটেড এনজাইম মানে যৌগিক এনজাইমের যে প্রোটিন অংশটা আছে সেই প্রোটিন অংশটাকে অ্যাপো এনজাইম বলা হয়। আর নন প্রোটিন অংশটার নাম কি ছিল? প্রস্থেটিক গ্রুপ। মনে পড়ছে? ওই প্রস্থেটিক গ্রুপটা যদি কোনো ধাতুর আয়ন হয় তাহলে আমরা ওটাকে কোফ্যাক্টর বলি, আর যদি কোনো জৈব রাসায়নিক যৌগ হয় সেটাকে আমরা কোএনজাইম বলি। আচ্ছা, এখন আমি এখানে আসি, এই প্রশ্নটার আমরা কিভাবে আনসার দিব। অ্যাপো এনজাইমের গাঠনিক একক কি? খেয়াল করে দেখো, যখন এরকম উদ্দীপনামূলক প্রশ্ন থাকবে তখন তোমরা অবশ্যই প্রথমে সংজ্ঞাটা দিবা। অ্যাপো এনজাইম বলতে কি বুঝি সেটা আমরা লিখব। আমরা লিখব যে কনজুগেটেড এনজাইমের প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম। এখন অ্যাপো এনজাইমের গাঠনিক একক কি হতে পারে আমাকে কেউ একটু বলো তো চিন্তা করে। প্রোটিনের গঠন দিতে পারি। প্রোটিনের গঠন দিব না, প্রোটিনের গাঠনিক একক কি বলো? স্ট্রাকচারাল ইউনিট, অ্যামিনো অ্যাসিড, তাই না? আমরা কিন্তু জানি যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, ঠিক না? তার মানে অ্যাপো এনজাইমের গাঠনিক স্ট্রাকচার হবে অ্যামিনো অ্যাসিড। বুঝেছি আমরা এই পর্যন্ত? ছেলেরা দেখো প্রশ্নগুলো কিভাবে আসে। হ্যাঁ, প্রশ্নগুলো কিন্তু একটু চিন্তা করতে হবে। মানে সরাসরি একটা প্রশ্ন করবে আর আমার মুখস্থ বিদ্যা থেকে আমি মুখস্থ আনসার দিয়ে দিব সেটা কিন্তু হবে না। হ্যাঁ, যা প্রশ্ন আসবে সবকিছু কিন্তু আমার জানার মধ্যেই আসবে, কিন্তু আমাকে একটু চিন্তা করতে হবে। আমরা অনেকে ভাবতে পারি যে অ্যাপো এনজাইমের গাঠনিক একক হচ্ছে প্রোটিন, কারণ আমরা জানি তো প্রোটিনটাকে অ্যাপো এনজাইম বলা হয়, তাই না? কিন্তু না, একটু ভেতরে যে চিন্তা করতে হবে, ডিটেল চিন্তা করতে হবে। আমাকে প্রথমে চিন্তা করতে হবে অ্যাপো এনজাইম মানে হচ্ছে প্রোটিন। আমরা জানি কনজুগেটেড এনজাইমের প্রোটিন অংশটাকে অ্যাপো এনজাইম বলা হয়। তাহলে অ্যাপো এনজাইমের গাঠনিক একক বা স্ট্রাকচারাল ইউনিট চাচ্ছে, তার মানে কি প্রোটিনের স্ট্রাকচারাল ইউনিট এখানে দিতে হবে। আমরা জানি প্রোটিনের স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এরপর দেখো উদ্দীপকের বি এর বৈশিষ্ট্য সহ কাজগুলো উল্লেখ করো। বি মানেই হচ্ছে লিপিড, আমরা কিন্তু এই রিঅ্যাকশন থেকে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে লিখতে হবে যে বি হচ্ছে লিপিড। ছেলেরা আরো একটা জিনিস খেয়াল করে দেখো, বি হচ্ছে লিপিড, এই কথাটা লিখতে পারলেই কিন্তু এখানে তোমরা 1 নাম্বার পেয়ে যাচ্ছ। এরপর হচ্ছে বৈশিষ্ট্য, লিপিডের বৈশিষ্ট্য দিবা এবং এরপর হচ্ছে লিপিডের কাজ উল্লেখ করবা। এখানে হচ্ছে 3 নাম্বার, 3 ধাপে 3 নাম্বার। তাহলে আমরা 3 নাম্বার প্রশ্ন পেলাম। এখন 4 নাম্বার প্রশ্নে দেখো কি আসছে, উদ্দীপকের এ যৌগটার নামকরণের নিয়মাবলী উদাহরণ সহ বর্ণনা করো, ঠিক আছে। এখন এ যৌগটা কি বলতো? এনজাইম, তাই না? আমরা কিন্তু জানি যে এ মানে হচ্ছে এনজাইম, কারণ এনজাইমে কি করে, কোনো বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তার মানে আমরা এই অ্যারো চিহ্নের উপরে দেখতে পাচ্ছি, তার মানেই হচ্ছে এটা এনজাইম, এই এনজাইমটা এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। তাহলে আমাকে প্রথমে এখানে লিখতে হবে এ যৌগটা মানে হচ্ছে এনজাইম।
এরপর এনজাইমের নামকরণ, গত ক্লাসে আমরা শিখেছি তিন ধরনের 3টা উপায়ে আমরা নামকরণ করতে পারি। সেই নামকরণ উদাহরণ সহ তোমরা দিয়ে দিবা। তাহলে এই এনজাইমের জন্য হচ্ছে 1 নাম্বার পেয়ে যাচ্ছ, আর তিনটা উপায় আছে নামকরণের, 3টা উপায় উদাহরণ সহ লিখতে পারলে আরো 3 নাম্বার পেয়ে যাবা। এই হচ্ছে মোটামুটি নাম্বারের ডিস্ট্রিবিউশন। এছাড়াও বিভিন্ন জিনিসের উপর নাম্বার একটু এদিক সেদিক হতে পারে, তবে আমার ধারণা যে তোমরা যদি ঠিকঠাক মতো দিতে পারো উত্তর, এখানে কিন্তু একটা নাম্বারও কাটার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তোমরা খেয়াল রাখবা প্রশ্নে কি চেয়েছে, উদ্দীপকে কি চেয়েছে, আর আমি কিভাবে লিখছি। এই হচ্ছে নমুনা প্রশ্ন। তাহলে আমি আমার আজকের ক্লাস এই পর্যন্তই, আমি ক্লাস শেষ করছি।